নজরে রাখতে ইরানের পথে মার্কিন যুদ্ধজাহাজের বিশাল বহর, তেহরানকে বেপরোয়া দমননীতি বন্ধের আহ্বান জাতিসংঘের। তেল আবিব এখনও আঘাতের সুযোগ খুঁজছে, মন্তব্য তুরস্কের। আফগান যুদ্ধে ন্যাটো সেনারা সম্মুখ সারি থেকে দূরে ছিল, মন্তব্য ট্রাম্পের। তীব্র নিন্দা ব্রিটেনের। বাহিনীর ভূমিকাকে খাটো করা মার্কিন প্রেসিডেন্টের বড় ভুল। বিপজ্জনক পরিস্থিতিতে গ্রিনল্যান্ডবাসী, সতর্কবার্তা ড্যানিশ প্রধানমন্ত্রীর। আলোচনার আহ্বান, ইউরোপকে নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার পরামর্শ চীনের। অগ্রগতি ছাড়াই শেষ হলো ইউক্রেন যুদ্ধ বন্ধে মস্কো, কিয়েভ ও ওয়াশিংটনের ত্রিপক্ষীয় বৈঠক। কিয়েভে রুশ হামলায় হতাহত 5, জরুরি জেনারেটর সহায়তার ঘোষণা ইউর। এবং অভিবাসন বিরোধী অভিযানের প্রতিবাদে ধর্মঘট, নো ওয়ার্ক নো শপিং কর্মসূচিতে অচল যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিস শহর। সমালোচনার মধ্যেও আটক অব্যাহত। ইরানের ওপর চাপ বজায় রাখতে মার্কিন নৌবাহিনীর বিশাল বহর উপসাগরের পথে রয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার ইরানকে সতর্ক করে বেপরোয়া দমননীতি বন্ধ করার কথা জানান জাতিসংঘের মানবাধিকার প্রধান। একই দিনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সতর্ক করে বলেন, ইসরায়েল এখনও ইরানকে আঘাত করার সুযোগ খুঁজছে। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে সতর্ক করে বলেন, বিক্ষোভকারীদের হত্যা বা পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু হলে বিপদ হতে পারে। হুঁশিয়ারি দিয়ে জানান, ইরানের উপর চাপ বজায় রাখতে মার্কিন নৌবাহিনীর বিশাল বহর উপসাগরের পথে রয়েছে। রয়টার্স জানায়, অতিরিক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও পাঠানোর পরিকল্পনা রয়েছে, যা ইরানের যে কোনো হামলা থেকে মার্কিন ঘাঁটিগুলো রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয় সময় শুক্রবার জেনেভায় জাতিসংঘের মানবাধিকার প্রধান ইরানকে সতর্ক করে বলেন, বিক্ষোভকারীদের উপর বেপরোয়া দমননীতি বন্ধ করতে হবে। মানবাধিকার পরিষদের জরুরি বৈঠকে তিনি বলেন, কিছু দেশ চাইছে ইরানে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ সংগ্রহ করুক জাতিসংঘ, যাতে ভবিষ্যতে আইনি ব্যবস্থা নেওয়া যায়। একই দিনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান টেলিভিশন সাক্ষাৎকারে সতর্ক করে বলেন, ইসরায়েল এখনও ইরানকে আঘাত করার সুযোগ খুঁজছে। এমন পদক্ষেপ মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। এর আগে বৃহস্পতিবার ফোনালাপ করেন তুরস্ক ও ইরানের প্রেসিডেন্ট। এ সময় রিসেপ তাইপ এরদোগান বলেন, ইরানে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে তুরস্ক। যুদ্ধে ন্যাটো সেনারা সম্মুখ যুদ্ধ এড়িয়ে নিরাপদ দূরত্বে ছিলেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই মন্তব্যকে মর্যাদাহানিকর ও অযাচিত বলে নিন্দা জানিয়েছেন যুক্তরাজ্যের রাজনীতিবিদ ও যুদ্ধফেরত সেনারা। প্রতিক্রিয়ায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, 9/11 হামলার পর আফগানিস্তানে ব্রিটিশ ও ন্যাটো সেনাদের ভূমিকাকে খাটো করা মার্কিন প্রেসিডেন্টের বড় ভুলের একটি। 2001 সালের 11 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ার হামলার পর আফগানিস্তানে 20 বছর লড়েছে ন্যাটো বাহিনী। মোতায়েন ছিল 1,30,000-এর বেশি সেনা। এর মধ্যে যুক্তরাষ্ট্রের সেনাই ছিল সবচেয়ে বেশি। জীবনের ঝুঁকি নিয়ে লড়েছেন যুক্তরাজ্য ও অন্যান্য মিত্র দেশের সেনারাও। বৃহস্পতিবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে আফগান যুদ্ধে ন্যাটো সেনাদের ভূমিকা নিয়ে বিরূপ মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, আফগানিস্তানে সম্মুখ যুদ্ধ এড়িয়ে নিরাপদ দূরত্বে ছিলেন ন্যাটো সেনারা। আমাদের কখনো ন্যাটোর প্রয়োজন হয়নি। আফগানিস্তানে কিছু সেনা পাঠিয়েছিল, কিন্তু তারা সামনের সারি থেকে একটু দূরে ছিল। তবে আমরা ইউরোপ এবং অন্য দেশের প্রতি খুব ভালো আচরণ করেছি। মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যের পরপরই যুক্তরাজ্যের রাজনীতিবিদ ও যুদ্ধ ফেরত সেনাদের মধ্যে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া। ট্রাম্পের মন্তব্যকে মর্যাদাহানিকর আখ্যা দেন কনজারভেটিভ নেতা কেমি বাদেনোজ। বলেন, এ ধরনের অযাচিত মন্তব্যে মিত্রদের মধ্যে শক্তিশালী সম্পর্কের বাঁধ আলগা করে দেয়। আর লিবারেল ডেমোক্রেট নেতা এড ডেভি বলেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের উচিত ট্রাম্পের কাছে ক্ষমা দাবি করা। স্থানীয় সময় শুক্রবার ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যকে অপমানজনক ও নিন্দনীয় মন্তব্য করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বলেন, ট্রাম্পের এমন মন্তব্যে যুদ্ধে যারা নিহত বা আহত হয়েছেন তাদের স্বজনদের কষ্ট পাওয়া অস্বাভাবিক নয়। আমরা আফগানিস্তানে আমেরিকানদের পাশে দাঁড়িয়ে আমাদের মূল্যবোধের জন্য লড়েছি। সেই লড়াইয়ে অনেকে প্রাণ হারিয়েছেন বা ভয়াবহভাবে আহত হয়েছেন। ব্রিটিশ ও ন্যাটো সেনাদের ভূমিকাকে খাটো করা মার্কিন প্রেসিডেন্টের জন্য বড় ভুলের একটি। ইউরোপের বিভিন্ন দেশের সাবেক সেনারাও ট্রাম্পের বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছেন। তাদের দাবি, আফগানিস্তানে মার্কিন বাহিনীর পাশে লড়াই করতে গিয়ে শত শত সহযোদ্ধা প্রাণ হারিয়েছেন। মার্কিন প্রতিরক্ষা দফতরের তথ্য অনুযায়ী আফগানিস্তানে 2,460 জন মার্কিন সেনা, 457 জন ব্রিটিশ সেনা, 150 জন কানাডীয় সেনা ও 90 ফরাসি সেনা নিহত হন।
ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রথমবার ত্রিপক্ষীয় বৈঠক করেছে মস্কো, কিয়েভ ও ওয়াশিংটন। তবে আলোচনার বিষয় আনুষ্ঠানিকভাবে এখনো জানানো হয়নি। শনিবারও বৈঠকে বসার কথা রয়েছে তিন দেশের প্রতিনিধিদের। আলোচনার মধ্যেও রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। রুশ হামলায় জাপোরিঝিয়ায় একজন নিহত ও 4 জন আহত হয়েছেন। ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়ায় তীব্র ঠান্ডা ও অন্ধকারে হাজার হাজার পরিবার। এ অবস্থায় জরুরি জেনারেটর সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ইইউ। ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে প্রথমবার ত্রিপাক্ষিক বৈঠক করেছে মস্কো, কিয়েভ ও ওয়াশিংটন। স্থানীয় সময় শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে রুদ্ধদ্বার এ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে আলোচনার বিষয় আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। বৈঠক চলাকালে সাংবাদিকদের কাছে পাঠানো বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, বৈঠকে যোগ দেয়া ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রয়েছে তার। এর আগে এই বৈঠককে যুদ্ধ বন্ধের পদক্ষেপ বলে আশাবাদ তুলে ধরেন জেলেনস্কি। বৈঠক চলাকালে ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলে রাশিয়ার হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। অন্যদিকে রাশিয়ার পেনজা অঞ্চলে একটি তেল ডিপোতে হামলার দাবি করেছে ইউক্রেনীয় সেনারা। রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়েছে। কিয়েভে তীব্র ঠান্ডা ও অন্ধকারে হাজার হাজার পরিবার। এ অবস্থায় কিয়েভকে জরুরি জেনারেটর সহায়তার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। অন্যদিকে ফ্রান্স একটি আন্তর্জাতিক বৈঠক আয়োজনের প্রস্তুতি নিচ্ছে, যেখানে শীতের তীব্রতা থেকে ইউক্রেনীয়দের রক্ষায় বিশ্ব সম্প্রদায়কে সহায়তার আহ্বান জানানো হবে। তীব্র খাদ্য সংকটে ধুঁকছে গাজা উপত্যকা। অবরোধ আর নিষেধাজ্ঞায় প্রবেশ করতে পারছে না প্রয়োজনীয় মানবিক সহায়তা। তীব্র শীতে ত্রাণ ও চিকিৎসা সহায়তার আশায় রয়েছেন হাজারো মানুষ। জাতিসংঘ বলছে, গাজা পুনর্গঠন পরিকল্পনার আগে উপত্যকায় জরুরি সহায়তা নিশ্চিত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যুদ্ধবিধ্বস্ত উপত্যকায় খাবারের সংগ্রাম চালিয়ে যাচ্ছেন গাজাবাসী। স্থানীয় সময় শুক্রবার উপত্যকার খান ইউনিসের পশ্চিমে আলমাওয়াসি এলাকায় খাবার নিতে ভিড় করেন বাসিন্দারা। এক মুঠো ভাত আর এক টুকরো মাংসের আশায় লাইনে দাঁড়িয়েছিলেন কয়েক মানুষ। সকাল থেকে কয়েক কিলোমিটার পায়ে হেঁটে খাবারের সন্ধানে আসেন অনেকে। গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও বদলায়নি পরিস্থিতি। উপত্যকায় প্রবেশ করতে পারছে না প্রয়োজনীয় ত্রাণ সহায়তা। গাজায় মানবিক সহায়তা বাড়ানোর কথা থাকলেও বাস্তবে কমেনি মানুষের কষ্ট। সীমান্ত খোলা থাকার কথা শোনা গেলেও মাঠের চিত্র একেবারেই বিপরীত। এ পরিস্থিতিতে চরম খাদ্য সংকটে গাজার বাসিন্দারা। জাতিসংঘ প্রতিনিধি বলছেন, গাজার জন্য সবচেয়ে জরুরি কাজ জটিলতা কমিয়ে উপত্যকায় ত্রাণ প্রবেশের পথ খুলে দেয়া। মানবিক সহায়তা কার্যক্রম ও পুনর্গঠন একসঙ্গে চালাতে হবে। পশ্চিম তীরের অবস্থাও গুরুতর। গেল 1 বছরে 3টি শরণার্থী শিবির ধ্বংস করেছে ইসরায়েল। অভিযানের নামে দমনপীড়ন, হত্যার ঘটনা চলছেই। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক ত্রাণ সংস্থা বলছে, তীব্র অভাব ও গৃহহীন হয়ে পড়েছে মানুষ। ভেনেজুয়েলায় শিগগিরই যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলো খনন শুরু করবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদোর সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান ট্রাম্প। এরই মধ্যে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ শিথিল করে বিশাল তেল খাতকে বেসরকারি বিনিয়োগের জন্য উন্মুক্ত করার প্রস্তাবে প্রাথমিক অনুমোদন দিয়েছে ভেনেজুয়েলার আইন প্রণেতারা। বিশ্লেষকরা বলছেন, এর মধ্য দিয়ে মার্কিন জ্বালানি কোম্পানিগুলোর ভেনেজুয়েলায় ফিরে যাওয়ার পথ আরও সুগম হলো। এদিকে মার্কিন প্রতিনিধি পরিষদে আটকে গেছে কারাকাসে ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করার ডেমোক্র্যাটদের প্রস্তাব। নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনী তুলে নিয়ে যাওয়ার প্রতিবাদে কারাকাসে চলছে আন্দোলন। গ্রিনল্যান্ডবাসী বিপজ্জনক পরিস্থিতিতে আছেন জানিয়ে সতর্কবার্তা দিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসন। স্থানীয় সময় শুক্রবার গ্রিনল্যান্ডের রাজধানী নিউকে পরিদর্শনে গিয়ে এ সতর্কবার্তা দেন তিনি। আর ড্যানিশ পররাষ্ট্রমন্ত্রী জানান, গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভবিষ্যতের আলোচনায় শান্তিপূর্ণ প্রক্রিয়া প্রয়োজন। এরই মধ্যে বৈঠক করে ভবিষ্যতের কৌশলের পরিকল্পনা তৈরি করছেন দুই দেশের কূটনীতিকরা। স্থানীয় সময় শুক্রবার ব্রাসেলস থেকে সরাসরি গ্রিনল্যান্ডের রাজধানী নুকে যান ডেনমার্কের প্রধানমন্ত্রী ম্যাটে ফ্রেডরিকসন। এ সময় তিনি বলেন, বিপজ্জনক পরিস্থিতিতে আছেন গ্রিনল্যান্ডবাসী। একই দিনে গ্রিনল্যান্ড ইস্যুতে নাটকীয়তা কমানো উচিত জানিয়ে ড্যানিশ পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন বলেন, গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভবিষ্যতের আলোচনায় শান্তিপূর্ণ প্রক্রিয়া প্রয়োজন। জানান, স্থানীয় সময় বৃহস্পতিবার ড্যানিশ ও মার্কিন কূটনীতিকরা ওয়াশিংটনে বৈঠক করেছেন এবং ভবিষ্যতের কৌশলের একটি পরিকল্পনা করেছেন। স্থানীয় সময় শুক্রবার রোমে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্জের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। জানান,
যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ইতালি। গ্রিনল্যান্ড ও ন্যাটোর কৌশল নিয়ে ট্রাম্পের সঙ্গে সমন্বয় করতেও আশাবাদ জানান মেলোনি। এদিকে চীনের বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, গ্রিনল্যান্ড অধিগ্রহণে মার্কিন আগ্রাসী পদক্ষেপ ইউরোপ যুক্তরাষ্ট্রের সম্পর্ককে ঝুঁকিতে ফেলেছে এবং ন্যাটোকে দুর্বল করতে পারে। ইউরোপ চাইলে ন্যাটোর বাইরে নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারে বলেও জানান তারা। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পর্যটন নগরীতে পরিণত করতে চায় যুক্তরাষ্ট্র, যেখানে থাকবে আকাশচুম্বী ভবন, বিমানবন্দর, সমুদ্র বন্দর সহ বিশাল শিল্পাঞ্চল এলাকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিষদের অধীনে উপত্যকাকে রূপান্তরের রূপরেখা তুলে ধরা হয়েছে সুইজারল্যান্ডের দাভোসের আয়োজিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে। ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। দখলদার বাহিনীর হামলায় উপত্যকাটির ৮১% স্থাপনা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ। স্থানীয় সময় বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের মঞ্চে গাজাকে নতুন করে গড়ে তোলার পরিকল্পনার কথা জানায় যুক্তরাষ্ট্র। এতে ভূমধ্যসাগরীয় উপকূলে আকাশচুম্বী ভবন, পর্যটন অঞ্চল, আবাসিক এলাকা ও শিল্পাঞ্চল গড়ে তোলার নকশা দেখানো হয়। পাশাপাশি পরিকল্পনায় আরও বলা হয়, প্রায় ২১ লাখ মানুষের জন্য ধাপে ধাপে নতুন আবাসন। নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের ৩ মাসের মাথায় পার্লামেন্ট ভেঙে দিলেন সানায়া তাকাইচি। শুক্রবার আনুষ্ঠানিকভাবে পার্লামেন্ট ভেঙে দিয়ে ৮ ফেব্রুয়ারি আগাম নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। নির্বাচনে পার্লামেন্টের নিম্নকক্ষের ৪৬৫টি আসনের সবগুলোতেই ভোট হবে। আগামী মঙ্গলবার থেকে ১২ দিনের নির্বাচনী প্রচার শুরু হবে। এর আগে গেল সোমবার আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী তাকাইচি। গত অক্টোবরে দায়িত্ব নেয়ার পর মাত্র ৩ মাসেই প্রায় ৭০% জনসমর্থন পান তিনি। নিজের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে সাম্প্রতিক বছরগুলোতে সমর্থন হারানো ক্ষমতাসীন দলের অবস্থান শক্ত করতেই তিনি এই নির্বাচনে যাচ্ছেন বলে মনে করছেন অনেকেই।